দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল খাস আদমির বাজেট। আফম ইকবাল। 23 জুলাই মঙ্গলবার এনডিএ সরকারের প্রথম সাধারণ বাজেট সংসদে পেশ করেছে। গণতান্ত্রিক সরকারের সাধারণ বাজেটে সাধারণ জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার, প্রাথমিক আবশ্যকতা। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে মূল স্রোতে চলতে সক্ষম করার জন্য বাজেটে আবশ্যক বিধান থাকা উচিত। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আজকাল বাজেটের মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়ও ক্ষমতার স্বার্থ চরিতার্থ করার মাধ্যম হয়ে উঠেছে। এইবারের বাজেটেও একই বিষয়ে লক্ষ্য করা গিয়েছে, তবে হয়তো এটি জোট সরকারের রাজনীতির বাধ্যবাধকতা। এইবারের বাজেটে অগ্রাধিকারের সুস্পষ্ট পরিবর্তন লক্ষণীয় হয়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি এবং বিহারের জনতা দল ইউনাইটেডের সমর্থনে কেন্দ্রে এনডিএ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। সরকার গঠনের সাথে সাথে এই দুটি দলই বারবার আশা প্রকাশ করেছে যে সরকার তাদের দিকে বিশেষ নজর দেবে। অন্ধ্রপ্রদেশ এবং বিহার উভয় রাজ্যই দীর্ঘদিন ধরে বিশেষ ক্যাটাগরির মর্যাদা দাবি করে আসছে। 2018 সালে এই দাবি পূরণ না হওয়ায় চন্দ্রবাবু নাইডু এনডিএ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। সেই সঙ্গে নীতিশ কুমার তখনও আশায় ছিলেন যে মোদিজি তার দাবি পূরণ করবেন, কিন্তু সংসদে আনুষ্ঠানিকভাবে অস্বীকার করা হয় যে বিহার বিশেষ রাজ্যের মর্যাদা পেতে পারে না। অন্ধ্রপ্রদেশের দশাও একই ছিল। বাজেটের আগেই দুই নেতা নিজ নিজ রাজ্যের জন্য যে বিশেষ অর্থনৈতিক প্যাকেজ চেয়েছিলেন তাও তারা পাননি। কিন্তু তা সত্ত্বেও পুরো বাজেটে যে বিষয়টি সর্বাধিক লক্ষণীয় তা হচ্ছে নির্মলা সীতারামন অন্ধ্রপ্রদেশ ও বিহারের প্রতি দেখিয়েছেন অপার দরদ ও সহানুভূতি। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুই দলই এই বাজেটকে কুর্সি বাঁচাও বাজেট বলে অভিহিত করেছেন। কেননা বাজেটে অন্ধ্রপ্রদেশের রাজধানী উন্নয়নের জন্য 15,000 কোটি টাকা ধার্য করা হয়েছে। একইভাবে বিহারের জন্য 15,000 কোটি টাকার ব্যবস্থা করা হয়েছে। এয়ারপোর্ট, রাস্তা এবং বিদ্যুৎ প্রকল্পের জন্য আরও 26,000 কোটি টাকার ব্যবস্থা করা হয়েছে। বলা হয়েছে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে বহুজাতিক সংস্থার মাধ্যমে। এর অর্থ পরিষ্কার, নির্বাচিত কর্পোরেটদের কিছু পাইয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। বাজেট সংস্থান দেখে সরকারের উভয় ঘটক দলই পরিতৃপ্তি প্রকাশ করেছে, যা সরকারের জন্য আপাতত স্বস্তির কারণ। তবে বাজেটে যেভাবে বিজেপির মজবুরি প্রকটিত হয়েছে তাতে বিজেপির মজবুতির দাবি যে নস্যাৎ হয়ে গিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে খুবই প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই নরেন্দ্র মোদী দাবি করেছিলেন ইতিমধ্যে আমাদের 100 দিনের কর্মপরিকল্পনা রয়েছে, কিন্তু কর্মপরিকল্পনা 2 মাস আগে তৈরি হলে অন্তত বাজেটেই তার উল্লেখ থাকত। প্রকৃতপক্ষে এই বাজেটে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার কোনো আলোচনাই নেই। মূল্যস্ফীতি কমানোর কোনো উদ্যোগও পরিলক্ষিত হয়নি। আদিবাসী, অনগ্রসর শ্রেণী, দলিত, কৃষক, শ্রমিক সবাই বাজেটে অবহেলিত রয়েছেন। সেই 2014 সালেই নরেন্দ্র মোদী দেশের যুবকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতি বছর 2 কোটি চাকরি দেওয়া হবে, কিন্তু পরিস্থিতি আজও এমন যে 2024 সালের বাজেটে বলা হয়েছে যে 500টি বড় বড় কোম্পানিতে 1 কোটি যুবককে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। এতে প্রতি মাসে 600 টাকা ভাতার সঙ্গে আরও 5,000 টাকা অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। কোম্পানিগুলোকে সিএমআরের অধীনে দক্ষতা গড়ে তোলার জন্য ব্যয় করতে হবে। অর্থাৎ বছরে 2 কোটি চাকরির বিষয়টি যদি 1 কোটি ইন্টার্নশিপে নেমে আসে তাহলে বুঝতে অসুবিধা হয় না যে সরকারের কথা ও কাজে কতটা তারতম্য বিরাজ করছে। ইন্টার্নশিপের অর্থ যে চাকরি না, একথা দেশের যুব সমাজ ভালো করেই জানেন। তারপরেও বাজেট উপস্থাপনের সময় মনে হয়েছে যেন এবার তরুণ প্রজন্মের হাতে একেবারে চাঁদ ধরিয়ে দেওয়া হয়েছে। মোদী প্রশাসন আগেই পৃথক রেল বাজেট বাতিল করে দিয়েছিল। এবার মনে হচ্ছে রেলে ব্যয়ে যাত্রী সুবিধা
রেল সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাজেট থেকে হারিয়ে গিয়েছে। বুলেট ট্রেনের কথা তো আর নেই। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভয়াবহ রেল দুর্ঘটনাগুলোর কথাও বাজেটের কোথাও উল্লেখ নেই। বাজেটের মাধ্যমে যাত্রী নিরাপত্তার কথা উল্লেখ করে সাধারণ বলে বিবেচিত যাত্রীদের আশ্বস্ত করা যেত যে সরকার তাদের ন্যূনতম দেখভালের জন্য দায়বদ্ধ রয়েছে। কিন্তু এখানেও সাধারণ যাত্রীদের জন্য রয়েছে কেবল হতাশা। আশা করি পরবর্তীতে যখন প্রধানমন্ত্রী কোনো নতুন ট্রেনকে ফ্ল্যাগ অফ করবেন, তখন এই কথাও মনে রাখবেন যে কিভাবে তার সরকার সাধারণ যাত্রীদের প্রত্যাশাকে ইতিমধ্যে ফ্ল্যাগ অফ করে দিয়েছেন। রেলের মাধ্যমে একসময় ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছিল, সেটিও এখন বাজেট থেকে হারিয়ে যাচ্ছে। বাজেটে অন্ধ্রপ্রদেশ ও বিহারের উল্লেখ রয়েছে বারংবার, কিন্তু অন্যান্য রাজ্যের প্রত্যাশার দিকে কোনো নজর দেওয়ার আবশ্যকতা বোধ করেননি অর্থমন্ত্রী মহোদয়া। বাজেটে পরিবেশ নিয়ে কোনো উদ্বেগও পরিলক্ষিত হয়নি, অথচ প্রতি বছর ক্রমবর্ধমান দূষণ, খড় পোড়ানোর ধোঁয়া, বন্যা ও খরা, দাবানল, পাহাড়ে ভূমিধস, এইসব অনেকই বিষয় যা সাধারণ ভারতীয়দের জন্য দুঃসহ হয়ে উঠেছে। বাজেটে পর্যটনের নামে আবারও বিহারকে গুরুত্ব দেওয়া হয়েছে। গয়ার বিষ্ণুপদ মন্দির এবং বুদ্ধগয়ার মহাবোধি মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির করিডোরের আদলে গড়ে তোলা হবে বলে প্রস্তাব করা হয়েছে। হিন্দু, বৌদ্ধ ও জৈনদের কাছে এর গুরুত্বের কথা মাথায় রেখে রাজগীরকে একটি প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া নগর উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন, পরিকাঠামো, উৎপাদন ইত্যাদি বিষয়ে আলোচনা হলেও বড় কোনো ঘোষণা আসেনি। বাজেটে অবকাঠামোগত ত্রুটি, বিচ্যুতি স্থায়ীভাবে সমাধানের কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। অথচ এইসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সামান্য বৃষ্টিপাত হলেই শহরগুলো জলমগ্ন হয়ে পড়ে, নানা ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। অশান্তির অশনি সংকেত সম্বন্ধ শান্ত ত্রিপুরাকে অশান্ত করে তোলার নিরন্তর চেষ্টা হচ্ছে। সেই ৮০-র দশক থেকেই একটা গোষ্ঠী এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রত্যক্ষ রাজনীতির মদতে শান্তির আবহাওয়াকে বিনষ্ট করে দেওয়ার চেষ্টা। একটা সময় রক্তাক্ত হয়েছিল এই পার্বতী ত্রিপুরা, রক্তের নদী তৈরি হয়েছিল গোটা রাজ্য জুড়ে। সেই অশুভ শক্তি আরও একবার সচেষ্ট হয়ে উঠেছে। যে কোনো সভ্যতা কখনো সর্বদা মসৃণভাবে চলতে পারে না। অশুভ শক্তি বরাবরই সক্রিয় থাকে। একটি শান্তির আবহাওয়াকে অশান্তির মোড়কে ঢেলে দেওয়াই এদের লক্ষ্য। সাল 1980 গোমতী জেলার এক ঐতিহাসিক শহরের এক বনেদি স্কুলের সুদর্শন শিক্ষক। জুন মাসের 4 তারিখ ওই স্কুলের প্রাইমারি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই সুদর্শন শিক্ষক ছিলেন ওই বিষয়ের শিক্ষক। অবাক করার মতো ঘটনা হলো, 4 জুন পরীক্ষা শেষ হওয়ার পরের দিন অর্থাৎ 5 জুন সমস্ত ছাত্রদের পরীক্ষার উত্তরপত্র বিলি করেছিল। 6 জুন থেকে তিনি আর স্কুলে আসেননি। আর 8 জুন থেকে শুরু হয়েছিল ভাতৃঘাতী দাঙ্গা, অর্থাৎ অশুভ শক্তির নেতারা তাকে জানিয়ে দিয়েছিল শহরে ছেড়ে চলে যেতে। প্রায় বছরখানেক পর ওই সুদর্শন শিক্ষক ফের স্কুলে যোগ দিয়েছিলেন। শুধু এই শিক্ষক নন, গোটা রাজ্য জুড়ে শহর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ জারি করেছিল ওই অশুভ শক্তি। পরবর্তীতে কি হয়েছে তার বিশদভাবে বর্ণনা করার কিছুই নেই। তবে 44 বছর পরেও দেখা যাচ্ছে ফের জেগে উঠেছে এই অশুভ শক্তি। আরও একবার রাজ্যকে অশান্তির কালো মেঘে ঢেকে দিতে চাইছে। গন্ডাচড়ার একটি সাধারণ ঘটনাকে যেভাবে এক শ্রেণীর রাজনীতিবিদ জাতিগত উস্কানির মাধ্যমে বাড়িয়ে তুলেছেন, তা সভ্য সমাজের নজিরবিহীন। পৃথিবীর ঐতিহাসিক সভ্যতাগুলি আমাদের অনেক কিছু শিখিয়েছে। মূলত ওই সময়ের ঘটনাবলী আমাদের আধুনিক সমাজ গড়তে অফুরন্ত সাহায্য করেছে। কিন্তু দুর্ভাগ্য, এদের কাছ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারিনি। সম্প্রতি এই অশুভ শক্তি এক নির্দেশিকা জারি করেছে একটি বিশেষ জাতিগোষ্ঠীর মানুষের উদ্দেশ্যে। স্পষ্টতই গোটা রাজ্যকে অশান্ত করার চেষ্টা। সামাজিক মাধ্যমে এই অশুভ গোষ্ঠীর তরফে বলা হয়েছে, শহরে বসবাসকারী বিশেষ জনগোষ্ঠীর মানুষজনকে 26 জুলাইয়ের মধ্যে শহর ছেড়ে চলে যেতে হবে।
অর্থাৎ এভাবেই একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা। কিছু হবে না, এটা প্রায় নিশ্চিত, কিন্তু অশুভ শক্তির হাত এখন সুদূর প্রসারী। এই কালো হাতের থাবায় একটা শান্ত জনপদ মুহূর্তের মধ্যে কীভাবে অশান্ত হয়ে ওঠে তার জলজ্যান্ত উদাহরণ হলো গন্ডাছড়া। এত ভয়ঙ্কর ঘটনা ঘটার মতো কিছুই হয়নি সেখানে। একদল উচ্ছৃঙ্খল যুবকের ততোধিক উচ্ছৃঙ্খল আচরণের খেসারত দিতে হয়েছে হাজার হাজার মানুষকে। তারপরেও দেখা যাচ্ছে শান্তির ছিটেফোঁটাও নেই। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত করে তোলার চেষ্টা। আমাদের এক আধুনিক রাজামশাই এখন ক্ষমতার সপ্তম স্বর্গে উঠে চলেছেন। তাকে মনে রাখতে হবে, ইতিহাস কাউকে ক্ষমা করে না।